পাহাড়ি কন্যার আদি কৈলাস যাত্রার আজকে শেষ পর্বে আমরা সেই দিনটা ধারচুলাতেই স্টে করি শিবম হোটেলে, যার ভাড়া ছিল 600 টাকা। এবং পরের দিন সকালে উঠে আমরা নেপাল বর্ডার ঘুরতে যাই। নেপাল বর্ডার ঘুরতে যেতে হলে আধার কার্ড জমা দিয়ে তারপরে যেতে হবে। তো সেদিন কিছু সমস্যা ছিল, সেই জন্য নেপালের কোনো ছবি বা ভিডিও করতে দেয়নি। তো নেপাল গিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখি, কিন্তু আমাদের ধারচুলা বা ইন্ডিয়া থেকে নেপালে জিনিসপত্র অনেক দাম, তাই কিছু কিনিনি। না কিনে আমরা ফিরে আসি এবং তারপর লাগেজ নিয়ে প্রথমে শেয়ার গাড়িতে করে ধারচুলা থেকে পিথারাগড়, তারপরে পিথারাগড় থেকে আমরা আলমোড়া এসে পৌঁছাই এবং পরের দিন আমাদের হলদিবানি থেকে ছিল বাগ এক্সপ্রেস ট্রেন। তো পরের দিন আমরা একইভাবে আলমোড়া থেকে হলদিয়ানি পৌঁছাই। পাহাড়ি কন্যার আদি কৈলাস যাত্রার 15 নম্বর পর্বে আমরা কালাপানি থেকে কালা নদীর উৎসস্থল দেখে ফিরে এলাম গুঞ্জিতে। গুঞ্জিতে এসে কিছুক্ষণ সময় কাটালাম। আজকে ফিরে যাওয়ার পালা। হোমস্টেতে ফিরে সেখান থেকে লাগেজ নিয়ে গাড়িতে উঠে বসলাম। মন খুবই খারাপ, চোখ থেকে জল ঝরে পড়ছে। গাড়িতে সবাই কথা বললেও হাসলেও আমার কোনো কথা বলার ইচ্ছে বা হাসার ইচ্ছে একটুও করছিল না। শুধু মনে হচ্ছিল কি যেন ফেলে চলে যাচ্ছি, মনের মধ্যে কি যেন কষ্ট হচ্ছে আমার। তারপরে প্রায় 4 ঘন্টা পরে আমরা ফিরলাম ধারচুলাতে। দেখা হচ্ছে পরবর্তী। আদি কৈলাস যাত্রার 2 নম্বর পর্বে আমরা আলমোড়া থেকে বাস ধরলাম পিথারাগড় যাওয়ার জন্য। ভাড়া লাগলো 260 টাকা। 115 কিমির মতন পথ, সময় লাগবে 5 ঘন্টা। পিথারাগড় থেকে আমাদেরকে যেতে হবে ধারচুলা। ধারচুলা যেহেতু কোনো বাস চায় না, তাই শেয়ার গাড়িতে করে যেতে হবে। শেয়ার গাড়ির ভাড়া 350 টাকা প্রতিজন। দূরত্ব 90 কিমি, সময় লাগবে 4 ঘন্টা। সেখানে গিয়ে আপনি 600 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। আমি একটি হোটেলের ফোন নাম্বার দিলাম, হোটেল শিবম, ফোন নাম্বার 8755189523। ওই দিন ধারচুলাতেই নাইট স্টে করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা। আজকে আদি কৈলাস যাত্রার 4 নম্বর পর্ব। পারমিট বানানোর পর ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন। সেখানে এসে আপনি আদি কৈলাস যাওয়ার জন্য গাড়ি ঠিক করতে হবে। 2700 থেকে 3000 টাকার মধ্যে প্রতিজন ঘুরিয়ে আবার ধারচুলা এসে ড্রপ করবে। হোমস্টে খাওয়া দাওয়া সহ 1000 টাকা প্রতিজন। সিজন হিসেবে কম বেশি হতে পারে, তবে আমরা 2700 টাকায় প্রতিজন গাড়ি ভাড়ায় ধারচুলা টু ধারচুলা ঘুরেছিলাম। প্রয়োজনীয় কিছু লাগেজ নিয়ে এবং বাকি লাগেজ ওই শিবম হোটেলেই রেখে, যার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না, আমরা ওই দিনই বেরিয়ে পড়ি আদি কৈলাসের উদ্দেশ্যে। আগামী 2 দিন আমরা আদি কৈলাসেই কাটাবো। আমি যাদের সাথে আদি কৈলাস ট্যুরটা করেছিলাম তাদের কয়েকজনের ফোন নাম্বার 8004361003। আদি কৈলাস যাওয়ার 3 নম্বর পর্বে আমরা জানব আদি কৈলাস যেতে হলে আপনি কিভাবে পারমিট বানাবেন। পারমিট বানাতে হলে প্রথমে সরকারি হাসপাতালে 150 টাকা দিয়ে প্রেসার, সুগার এবং অক্সিজেন লেভেল চেক করান। সব কিছু ঠিক থাকলে ওনারা আপনাকে ফিট সার্টিফিকেট দেবে।
ফিট সার্টিফিকেট নিয়ে 2 কপি আধার কার্ডের জেরক্স এবং 2 কপি ফটো দিয়ে আপনি এসডিএম অফিসে জমা দিন। এসডিএম অফিসে জমা দেওয়ার পর ওরা ওখান থেকে একটা সার্টিফিকেট দিবে। তারপর ওই সার্টিফিকেট নিয়ে আপনি থানাতে যান। থানাতে গেলে ওরা পুলিশ ভেরিফিকেশান করবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওরা ওখান থেকে আপনাকে পারমিটের জন্য পারমিশন দিয়ে দেবে। এসডিএম অফিস, পুলিশ থানা এবং হসপিটাল খুব কাছাকাছি, প্রায় 50 মিটারের কাছেই অবস্থিত। তাই এগুলো করার জন্য আপনার কিছুই সমস্যা হবে না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। টাটা। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা। আজকে আদি কৈলাস যাত্রার 5 নম্বর পর্বে আমরা এগিয়ে চললাম গুঞ্জির উদ্দেশ্যে। চারিদিকে অপরূপ দৃশ্য। কালী নদীর একদিকটা ভারত, অপর দিকটা নেপাল। নেপালের বিভিন্ন চূড়া দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের হোমস্টে আদি কৈলাসের দিকে। গুঞ্জিতে যেসব লোকজন থাকে তাদেরকে বুগিয়াল বলা হয়। অবশেষে 5 ঘন্টা পরে আমরা আদি কৈলাসে পৌঁছালাম। আমাদের গাড়িতে যতজন ছিল সবাইকে একই রুমে থাকতে দিল। রুমগুলিতে 6টি করে বেড আছে। অ্যাটাচ কোনো টয়লেট নেই। সোলার পরিষেবা, তা শুধুমাত্র রাত্রেবেলায় পাওয়া যায়। বিএসএনএল ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক এখানে কাজ করে না। তাও নেট নয়, টুকটাক কল করতে পারবেন, কারণ এটা বর্ডার এরিয়া। বুফে সিস্টেমের খাওয়া, আপনি যত খুশি রুটি, ভাত, তরকারি, পাঁপড়, আচার ইত্যাদি নিজের মতন করে নিয়ে আপনি খেতে পারেন। এছাড়াও আছে গরম জলের ব্যবস্থা। গিজার না থাকলেও ওনারা গরম জল করে আপনাকে দেবেন। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা। আজকে আদি কৈলাস যাত্রার 5 নম্বর পর্বে আমরা বেরিয়ে পড়েছি ধারচুলা থেকে গুঞ্জির উদ্দেশ্যে। আজকে আমাদের নাইট স্টেটা ওই গুঞ্জির হোমস্টেতেই হবে। আমাদের রথের সারথি ছিল জিতু ভাই এবং সঙ্গে ছিল মুম্বাই থেকে 2 জন এবং হায়দ্রাবাদের 2 জন। আমাদের গাড়ি প্রথমে তাওয়াঘাট হয়ে এগিয়ে চলল। তাওয়াঘাটে আমরা দেখলাম কালী নদী এবং ধৌলি গঙ্গার সঙ্গম। এবারে আমাদের গাড়ি ছুটে চলল বিয়াস ভ্যালি দিয়ে, আর সাথে চলল কালী নদী। রাস্তায় দেখলাম কত নাম না জানা ওয়াটারফল এবং সবথেকে একটা বড় ওয়াটারফল রান্থি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পাহাড়ি কন্যার কৈলাস দর্শনের 11 নম্বর পর্বে তখনও ঠিকমতো সকাল হয়নি। আমরা গুঞ্জি থেকে বেরিয়ে পড়লাম ওম পর্বত দেখার উদ্দেশ্যে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আমরা দেখে নিলাম ব্যাসদেবের গুহা, যেখানে ব্যাসদেব নাকি তপস্যা করেছিলেন। তারপরেই দেখলাম আমরা কালী নদী এবং তার পাশে গরম জলের কুণ্ড। দেখুন কেমন ধোঁয়া উঠছে। হাত দিয়ে দেখলাম কুণ্ডের জলটা ভালোই গরম ছিল। তারপরে আমাদের গাড়ি গিয়ে একটা জায়গায় দাঁড় করালো। জিতু ভাই আমাদের ড্রাইভার দেখালেন দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা নাকি কৈলাস মানসরোবর। ভারত সরকার নাকি এখান থেকেই কৈলাস মানসরোবর যাওয়ার রাস্তা তৈরি করছে। তারপর আমরা গাড়ি থেকে নামলাম এবং ওম পর্বত যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। পাহাড়ি কন্যার আদি কৈলাস যাত্রার 10 নম্বর পর্বে হঠাৎ দেখি গৌরীকুণ্ডে 2টো পাখি উড়ে গেল। নিচে নেমে এসে ড্রাইভার জিতুদাকে জিজ্ঞেস করতে বলে ওটা নাকি হরপার্বতী। অত কিছু জেনে গেলাম, তবুও কিন্তু আমি এটা জানতাম না। অসম্ভব ঠান্ডা তুষারঝড়, মাইনাস টেম্পারেচার, অক্সিজেন লেভেল কম হলেও মহাদেবকে সামনে থেকে দেখে আনন্দে যেন সবই কষ্ট ভুলে গেলাম। ওখানে চারপাশের পজিটিভ ভাইবে মহাদেবকে আমি ফিল করতে পারছিলাম। জলিংকংয়ে নেমে ম্যাগি খেয়ে আরও একটা শিব মন্দির দেখে আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। নিজে হাতে করে খাবার নিয়ে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ কাল আবারও আমাদেরকে যেতে হবে ওম পর্বত দেখতে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আমি পাহাড়ি কন্যা বর্ণিতা আজ আদি কৈলাস যাত্রার 10 নম্বর পর্বে গৌরীকুণ্ডের অসম্ভব ঠান্ডা ঝোড়ো হাওয়া বাতাস এবং অক্সিজেন লেভেল লো আর মাইনাস টেম্পারেচারে সত্যিই সেখানে যাওয়া খুবই কষ্টকর। তবুও যদি না যেতাম খুবই মিস করতাম। ওখানে চারদিকের পরিবেশে আমি মহাদেবকে চোখে দেখিনি ঠিকই, তবে আমি কিন্তু মহাদেবকে ওখানে অনুভব করতে পেরেছি। অত সামনে থেকে দেখার আনন্দে যেন সব দুঃখই কষ্টই আমি ভুলে গেছি। ধীরে ধীরে নেমে এসে রাস্তায় আরও একটি শিব মন্দির দেখে আমরা ফিরলাম আমাদের হোটেলে। এইভাবে দেখুন আমরা খাওয়া দাওয়া করলাম। এখান থেকে আপনি নিজের মতো করে খাবার নিতে পারেন। গরম জলের ব্যবস্থা। এইভাবে করে খেয়ে দিয়ে তারপর আমরা আমাদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা আজ আদি কৈলাস যাত্রার 9 নম্বর পর্বে আমরা কৈলাস মন্দিরের দর্শন করে আস্তে আস্তে এগিয়ে চললাম পার্বতী সরোবরের দিকে। তারপর পার্বতী সরোবরের জল মাথায় ছিটিয়ে এবং কিছুটা জল বোতলে ভরে নিয়ে আমরা অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম ভীম ক্ষেতের দিকে। পঞ্চপাণ্ডব যখন এখান দিয়ে যাচ্ছিল তখন ভীম এই পর্বতের উপরে ধান গাছ লাগিয়েছিল, যা আজও কিন্তু এইখানে গেলে দেখা যায়। যেখানে মানুষ অক্সিজেন পাচ্ছে না সেখানে কত সুন্দর ধান গাছ হয়ে আছে। সবাই ভীমক্ষেত দেখেই ফিরে যাচ্ছিল, কিন্তু আমরা সাহস করে এগিয়ে চলেছিলাম গৌরীকুণ্ডের দিকে। অসহ্য ঠান্ডা বাতাস, অক্সিজেন লেভেল কম, কিন্তু তবুও আমরা এগিয়ে চলেছি। আদি কৈলাস পর্বতের গ্লেসিয়ার গলা জলে তৈরি এই লেকটি মা পার্বতী এখানে গণেশকে স্নান করাতে নিয়ে আসে। কখনো কখনো দুটো পায়রাও দেখা। পাহাড়ি কন্যার আদি কৈলাস যাত্রার 14 নম্বর পর্বে আমরা ওম পর্বত দেখে তারপর নাগ পর্বত দেখে পৌঁছালাম কালাপানিতে। কালাপানিতে হলো কালী মাতার মন্দির এবং ওখান থেকেই কালী নদীর উৎপত্তি স্থল। আমি কালী মাতার মন্দিরের চারপাশটা পরিক্রমা করছিলাম। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল। আর কেমন দেখুন, নাগ পর্বতও উঁকি মারছে। এসে পৌঁছালাম মন্দিরে। মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করলাম এবং দেখলাম কালী নদীর উৎপত্তিস্থল। যারা এখানে দেখে গেছে সবাই এইভাবে পয়সা ফেলেছে ওখানে। আমিও ফেললাম। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা আজকে আদি কৈলাস যাত্রার 7 নম্বর পর্বে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। দেখলাম প্রথমে পাণ্ডব ফোর্ট, পাণ্ডব কিলা বা পাণ্ডব কুটিরও বলা হয়, যেখানে পাণ্ডবরা থেকেছিল কুটির বানিয়ে। তারপরেই আমরা দেখে নিলাম ব্রহ্ম পর্বত। ব্রহ্ম পর্বত দেখার পরে আমরা এগিয়ে চললাম আমাদের স্বপ্নের জায়গা। দেখতে পেলাম আদি কৈলাসকে। আমরা শাঁখ বাজিয়ে আদি কৈলাসের স্বাগত জানালাম। তারপরে আমাদের গাড়ি ছুটে চলল জলিংকংয়ের দিকে। জলিংকংই হলো আদি কৈলাসের বেস ক্যাম্প। ওখান থেকেই আমাদেরকে ট্রেক শুরু করতে হবে। আমি পাহাড়ি কন্যা বর্ণিতা আজকে আদি কৈলাস যাত্রার 8 নম্বর পর্বে আমরা জলিংকং থেকে এগিয়ে চললাম আদি কৈলাস মন্দিরের দিকে। আদি কৈলাস মন্দিরের দূরত্ব জলিংকং থেকে 3 কিলোমিটার। এখানে আমাদেরকে খরগোশ নয় কচ্ছপ হতে হবে। প্রথমেই যাত্রাপথে আমরা দেখে নিলাম দ্রৌপদী আঁচল এবং দ্রৌপদীর মুকুট। তারপরে আমরা আবার এগিয়ে চললাম, দেখলাম পঞ্চপাণ্ডব পর্বত। তারপরে আমরা দেখলাম কুন্তি পর্বত। এখানে যেতে যেতে সবাই নাকি পর্বত হয়ে গেছে। তারপরে আমরা ধীরে ধীরে গিয়ে পৌঁছালাম আদি কৈলাস মন্দিরে।
সেখানে গিয়ে আমরা মন্দিরের চারপাশটা পরিক্রমা করলাম, ঠাকুরকে পুজো দিলাম। পুজো দিয়ে কিছুক্ষণ সেখানে থেকে তারপরে আমরা এগিয়ে চললাম পার্বতী সরোবরের দিকে। পাহাড়ি কন্যা বর্ণিতা রাধি কৈলাস দর্শনের আজকে 13 নম্বর পর্বে আমরা ওম পর্বতের মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম এবং ভাঙা হেলিকপ্টারও দেখলাম আমাদের দেশের ফ্ল্যাগ দেখে মনটা খুব আনন্দ হলো। তারপরে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিচে নেমে এলাম। তারপরে গাড়িতে উঠে বসলাম। কিছু দূরে গিয়ে আমাদের গাড়ি থামলো এবং দেখলাম নাগ পর্বত কীরকম সাপের ফণার মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখুন। আর চারদিকের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতো নয়। তারপর আবার গাড়িতে উঠলাম, উঠে এগিয়ে চললাম। দেখা হচ্ছে পরবর্তী। পাহাড়ি কন্যার আদি কৈলাস যাত্রা আজকে 12 নম্বর পর্বে ওম পর্বতের মন্দিরে পৌঁছাতে হলে আমাদেরকে 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে কিছু দূর পরেই পড়ল মিলিটারি ক্যাম্প। মিলিটারি ক্যাম্প দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং ভাবছিলাম যেখানে 15 মিনিট হাঁটতে আমি হিমশিম খাচ্ছি সেখানে আমাদের দেশের সৈন্যরা থাকে কিভাবে। তারপরে তাদের কাছ থেকেই জানতে পারলাম যে আগে কিন্তু এখানে নাকি মন্দির ছিল না। 1986 সালে একটা হেলিকপ্টার আকাশ থেকে ভেঙে পড়ে এবং হেলিকপ্টারের যত লোক ছিল কেউ সাহায্য করার না থাকলেও সবাই নাকি বেঁচে গিয়েছিল। তখন থেকে মানুষের বিশ্বাস যে ওখানে ভগবান আছে, তাই ওখানে মন্দির তৈরি করা হয়। আমি মন্দিরে পৌঁছালাম এবং মন্দিরটার চারপাশ ঘুরে দেখলাম। তারপর দেখা হচ্ছে পরবর্তী। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং অক্টোবরের মাসের প্রথম দিকে গেলেই এইরকম কিন্তু ওম পর্বতের রূপটা দেখা যায়। অন্য সময় গেলে হয় পুরো বরফে মোড়া থাকবে, নয়তো বরফ থাকবেই না। ঠিক সেপ্টেম্বর মাসের শেষের দিকে গেলে এমনভাবে পাহাড়ের খাঁজ, সেই খাঁজেই বরফ জমে ওঙের আকারটি সৃষ্টি করবে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং অক্টোবরের মাসের প্রথম দিকে গেলেই এইরকম কিন্তু ওম পর্বতের রূপটা দেখা যায়। অন্য সময় গেলে হয় পুরো বরফে মোড়া থাকবে, নয়তো বরফ থাকবেই না। ঠিক সেপ্টেম্বর মাসের শেষের দিকে গেলে এমনভাবে পাহাড়ের খাঁজ, সেই খাঁজেই বরফ জমে ওঙের আকারটি সৃষ্টি করবে।